8 বছরে 11,500-এর বেশি জনবল নিয়োগে ভয়াবহ অনিয়ম করেছে ইসলামী ব্যাংক। কোনো বিজ্ঞপ্তি এমনকি লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই এসব লোক নিয়োগ দেওয়া হয়েছে, যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের নিজস্ব এবং এক অডিট প্রতিবেদনে। এতে বলা হয়, এসালম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই এই অনিয়ম শুরু হয়, যাকে অনিয়মের চূড়ান্ত উদাহরণ বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশব্যাপী 400 শাখা নিয়ে পরিচালিত এই ব্যাংকে রেমিটেন্সও আসে সবচেয়ে বেশি। কিন্তু 2017 সালে এসালমের কবজা যাওয়ার পর থেকে জোরালো হয় নানা অনিয়ম, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল নিয়োগ প্রক্রিয়া। একাধিক সিএফআরমের অডিট এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের 31 আগস্টে ব্যাংকের কর্মী ছিল 21,500-এর উপরে। এর মধ্যে 2016 সালের 1 মে থেকে ওই সময় পর্যন্ত নিয়োগ দেওয়া হয় 11,500-এর বেশি, যার মধ্যে 10,366 জন ছিল সরাসরি নিয়োগ, অর্থাৎ নেওয়া হয়নি কোনো পরীক্ষা কিংবা যাচাই করা হয়নি যোগ্যতাও। আর 8,500-এর জন্য দেওয়া হয়নি কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও। এই কাজকে বৈধতা দিতে পরিবর্তন আনা হয় মানব সম্পদ নীতিমালায়, যেখানে জরুরি প্রয়োজনে সব নিয়ম শিথিল করার ক্ষমতা দেওয়া হয় এমডি ও সিইওকে। বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের মধ্যে নিয়োগ অভিযোগ নিয়ে তদন্ত করছে। তদন্তে যদি তাদেরই যে পলিসি তার গ্রস ভায়োলেশন দেখতে পায়, অবশ্যই সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। এই নিয়োগে চট্টগ্রামের পটিয়ায় চেয়ারম্যানের বাসভবনে রাখা হতো সিবি জমার বক্স, যেখান থেকেই সরাসরি নিয়োগ দেওয়া হয় কর্মকর্তাদের। এই প্রক্রিয়ায় শুধু পটিয়া থেকেই নিয়োগ দেওয়া হয় 5,000-এর বেশি কর্মকর্তা। যেভাবে ঢুকেছিলেন সেইটাই কমপ্লায়েন্ট ছিল না বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের সাথে। সেখানে নন কমপ্লায়েন্ট পথে আগে ঢুকেছিলাম, কাজেই এখন আমাকে আবার পুনর্নিয়োগ দিতে হবে, সেই দাবির বৈধতা দেওয়া তো খুব ইজি না। মানে এটা তো আর কোন গাইডলাইনের মাধ্যমে আপনি এটাকে জায়েজ করবেন। প্রভিশনারি অফিসার নিয়োগের ক্ষেত্রেও ছিল নজিরবিহীন জালিয়াতি। যেমন 2019 সালের একটি ব্যাচে লিখিত পরীক্ষায় মাত্র 36 জন পাশ করলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় 52 জনকে। এছাড়া ডিএমডি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও আমলে নেওয়া হয়নি কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা। ফলে মাত্র 8 বছরের অভিজ্ঞতায় ডিএমডি হওয়ার ঘটনাও ঘটেছে এ সময়ে, যেখানে ডিএমডি হতে ব্যাংকিং অভিজ্ঞতা থাকার কথা 20 বছর। প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত 2,900 কর্মকর্তা নিয়োগে ব্যাংকের বাড়তি খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা। এইভাবে মব প্রেশার দিয়ে সিদ্ধান্ত আদায় করে নেয়া, এটা তো শুধু বর্তমানের বিষয় না, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি করে। কাজে আমরা তো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা তো আস্থা ফিরিয়ে আনতে কোনো রকম অবদান রাখবে না, বরং আস্থার ঘাটতি বাড়াতে পারে। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিশেষ পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তাতে অস্বীকৃতি জানায় 5,000 কর্মকর্তা, যাদেরকে শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। বিদ্যমান ব্যবস্থার কারণেই চুরি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। এনবিআর ও এফবিসিসি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন অভিযোগ উঠে আসে। বক্তারা বলেন, করদাতাদের উপরে বেশি চাপ দেন এনবিআর, যাতে বাড়তি বোঝায় আতঙ্কে থাকেন অনেকেই। ব্যবসার প্রতিকূল পরিবেশের পেছনে আমলাতান্ত্রিক জটিলতাকেও দায়ী করেন অনেকে। এছাড়া জ্বালানির বাড়তি দাম সংকট বাড়াবে বলেও আশঙ্কা করেন তারা। তাই ব্যবসা সহায়ক নীতি তৈরির দাবিও জানানো হয়। এ সময় করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা ও সর্বোচ্চ কর হার 25% নির্ধারণের দাবি জানানো হয়। আর আগামী বাজেট যাতে শাস্তিমূলক না হয়ে ব্যবসা সহায়ক হয়, সে দাবি জানায় এমসিসিআই। দর্শক, এনবিআর এবং এমসিসিআই যদি প্রাক বাজেট পরামর্শক সভায় এই মুহূর্তে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে একটা চুরি, এটা আমাদের সিদ্ধান্তগুলোতে বাধা আসে কোথায় জানেন? বলে যে এটা তো চুরি করবে, চুরি করে তো গোল্ড বিক্রি করে দেবে, ওই এক্সপোর্টের নামে বিক্রি করে দেবে। এখন চুরি করার ভয়ে আমি কিছু করব না, এটা তো হতে পারে না। এখন চুরি করবে 10 জন আর 90 জন তো চুরি করছে না, তাই না? তো তাই বলে কি আমি এই খাতগুলো ডেভেলপ করবো না?
আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই, চুরির আমাদের কোনো ভয় নেই। চুরির জন্য চুরির সমাধান আলাদা, তাই বলে কোনো খাতে আমরা সুযোগ দিতে পারবো না, এটা হবে না। আমরা এই খাতগুলো খুলে দেব, আপনারা আসেন, যতগুলো খাত নিয়ে আসবেন, এক্সপোর্টের সম্ভাবনা নিয়ে, এক্সপোর্ট করবার সুযোগ নিয়ে একেবারে খুলে দেব বলছি। ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়ার হাউস, উইদাউট হ্যারাসমেন্ট বন্ডেড ওয়ার হাউস। আমি জানি বন্ডেড ওয়ার হাউস অনেক হ্যারাসমেন্ট চলছে, আমি বিস্তারিত যাওয়ার দরকার নাই, আমি তো বলছি আমি ওইদিকে ছিলাম, সুতরাং আমি তো অবগত আছি এগুলো সব। সুতরাং এইগুলো সব সিদ্ধান্ত আমরা নিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। 2 মাসের সরকার তো মাত্র, তার উপরে হয়েছে আসছি কোথায়। আমরা যারা ইনহেরিট করেছি অর্থনীতি, আমাদের তো বুঝতে হবে যে অর্থনীতি ইনহেরিট করেছি, সেখানে ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে। আপনার ব্যবসায়ীরা আজকে দায় দেনা পরিশোধ করতে পারছেন না। আমি এই কথাগুলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF পরিষ্কারভাবে বলেছি, তোমরা যতগুলো কথা বলছো তোমরা বাংলাদেশের অর্থনীতি বোঝার চেষ্টা করো। এইখানে বিশাল বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত, এখানে সিরিয়াস ক্যাপিটাল এর ঘাটতির মধ্যে তারা কাজ করছে, আমি জানি। কারণ আপনার আমাদের টাকার অবমূল্যায়নের কারণে 40% অনেকের ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে গেছে এখানে। তার উপরে 13 থেকে 14% আপনার ইনফ্লেশনের কারণে আরো সে 10-20 চলে গেছে। তার মানে আপনার 50% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে, এটা তো আমরা বুঝি। এখন আমার মূল সমস্যা, আপনারা তো যেহেতু এটা বাজেট নিয়ে আলোচনা, মূল সমস্যা এইখানে ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে ব্যবসাতে। এই যে রুগ্ন শিল্পের কথা বলেছেন, না প্লিজ প্লিজ প্লিজ, আমি তো আপনাদের কথাই বলতেছি, অসুবিধা নেই। ঠিকই ঠিক, প্লিজ প্লিজ কাম ডাউন। আপনি না, আপনি এখানে একটু ঠান্ডা মাথায় কাজ করেন। দর্শক, এনবিআর এবং এফবিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় আমরা ছিলাম, সেখানে কথা বলছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চিকিৎসক, আইনজীবী, পরামর্শক সহ উচ্চ পেশাজীবীদের আয় সঠিকভাবে নজরদারি করা হয় না বলে মনে করে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এনবিআর এর বাজেট আলোচনায় বলা হয়, কর ফাঁকি একটি প্রাতিষ্ঠানিক সমস্যায় পরিণত হয়েছে, যা বন্ধে এনআইডি বা টিআইএন এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে রাজস্ব বোর্ডের সংযোগ স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। এ সময় মাঠ পর্যায়ে করদাতা বেশি হয়রানির শিকার হন বলে অভিযোগ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বিল্ড। আরও জানাচ্ছেন মইনুল হাসান। আগামী বাজেটে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, যে জন্য দরকার বাড়তি অর্থ, তবে তার যোগানে যোজন দূরত্বে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ অর্থনীতি সমিতি দাবি করে, উচ্চ পেশাজীবী যেমন ডাক্তার, আইনজীবী, পরামর্শক কিংবা প্রকৌশলীদের আয় সঠিকভাবে নজরদারি করা হয় না। বলা হয়, কর ফাঁকি রাজস্ব কাঠামোতে একটি প্রাতিষ্ঠানিক সমস্যায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় এনআইডি বা টিআইএন এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে রাজস্ব বোর্ডের সংযোগ স্থাপনের প্রস্তাব দেয় সংগঠনটি। এই ফাইন্যান্সিয়াল আইডেন্টি সিস্টেমের মাধ্যমে, যেহেতু আমাদের এনআইডি একটি বিশাল ডাটাবেস, কিন্তু এই চমৎকার সম্পদটুকু যদি আমরা এনবিআর সাথে করে সকল হিসাবকে এক জায়গায় নিয়ে আসতে পারি, ল্যান্ড, ব্যাংক সিস্টেম, বাসা ভাড়া, ইউটিলিটি বিল, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসলে আশা করা যায় একই ডেটাবেসে আসলে তখন এই কর ফাঁকি দেওয়ার সম্ভাবনা কমে যাবে। মাঠ পর্যায়ে করদাতা বেশি হয়রানির শিকার হন বলে অভিযোগ করে বেসরকারি গবেষণা সংস্থা বিল্ড। আর আমদানি বাণিজ্য থেকে রাজস্ব আদায় নির্ভরতা কমানোর পরামর্শ দেয় বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই। এছাড়া ফাঁকি বন্ধে কার্যকর উদ্যোগের পাশাপাশি কর ন্যায্যতা নিশ্চিতের পরামর্শ দেয় সিপিডি। যেই টাকাটা ইভেশনের কারণে বের হয়ে যাচ্ছে, আমরা সিপিডি থেকেই দেখেছি 2022-23 অর্থ বছরে যে রেভিনিউটা চলে গেছে ইভেশনের কারণে, সেটি যদি আমরা যোগ করতাম, আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিও কিন্তু 12% নাগাদ হতে পারত। আমরা ট্রেড ট্যাক্স থেকে শিফট করে ভ্যাট অ্যান্ড ডিরেক্ট ট্যাক্সের দিকে যাব, তখন এই জিনিসটাও হয়তো অ্যাকাউন্টে নেওয়ার দরকার আছে স্যার, যে আমরা ভ্যাট এক্সাম্পশনটাকে কতটা র্যাশনালাইজ করতে পারছি।
এর আগে আরেক আলোচনায় বলা হয় সম্পদ ও বিনিয়োগের সঠিক তথ্য জানতে ব্যাংক লেনদেনের সাথে এনবিআর সংযোগ স্থাপন করা দরকার। পাশাপাশি সন্তানদের ইংরেজি মাধ্যম বা বিদেশে পড়াশোনা করানো অভিভাবকদের আয়ের উৎস নজরদারিতে আনার পরামর্শ দেয় আইসিএবি। 50% ট্যাক্স ডিডাকশন যে সমস্ত জায়গাগুলো থেকে হচ্ছে সেই জায়গাটুকু যদি আমরা সার্ভেলেন্সের আওতায় আনতে পারি, আমরা হয়তো খুঁজে পেয়ে যাব যে তাদের টিম নাই কেন তারা টিমটা ব্যাংকে উপস্থাপন করলো না। আলোচনায় কর্পোরেট কর হার সবার জন্য 27.5% করার প্রস্তাব দেয় আইসিএমএবি। মইনুল হাসান, ৭১, ঢাকা। দেশের জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই জন্য ইউনূস সরকারের আমলে করা চুক্তি বাস্তবায়ন করতে হবে। অ্যামচেমের এক অনুষ্ঠানে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেন, যে কোনো মূল্যে বিনিয়োগকারীদের আস্থা দিতে প্রস্তুত সরকার। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তির সূত্রপাত ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ থেকেই, যা অত্যন্ত গোপনীয়তার সাথে একরকম তড়িঘড়ি করে সম্পন্ন হওয়ায় চলছে তীব্র সমালোচনা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আয়োজিত অ্যামচেমের অনুষ্ঠানেও ঘুরে ফিরে সেই আলোচনা। তবে এবার সরাসরি এই চুক্তির গুরুত্ব তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার দাবি, এটি বাস্তবায়ন হলে সার্বিকভাবে লাভবান হবে বাংলাদেশ। জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, এজন্য চুক্তি বাস্তবায়ন করতে হবে দ্রুত। if the business environment is right, as we've been discussing today. And so that's really where I see the way forward, leveraging the private sector to do what the private sector does best. You can come with confidence, you can invest your money, your profit and capital repatriation is guaranteed, and we are committed to simplify the process. Upon seeing the advancement, you will invest here. অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি বলেন, কাস্টমসের জটিলতা, দুর্বল লজিস্টিক্স ব্যবস্থা আর উপযুক্ত নীতির অভাবে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। কঠিন হয়ে পড়ছে ব্যবসা পরিচালনা। সংকট বেড়েছে জ্বালানি খাতেও, যা সহজ করতে বহুমুখী চেষ্টার কথা জানান বাণিজ্যমন্ত্রী। Our major pain in Chittagong port is the custom and lack of coordination between different stakeholders. We have like the port authority, banks, customs. We have seen a lot of knowledge gap and lack of coordination gap. We are working on multiple ways, and hopefully with adequate US collaboration, we'll be able to reach the point we want to. আগামী অর্থবছরে জিডিপির 10% রাজস্ব আহরণ, নতুন এলএনজি টার্মিনাল এবং এলডিসি গ্র্যাজুয়েশন টেকসই করার পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী। To make these companies thrive. রাকিব হোসেন, ৭১, ঢাকা। সকাল না হতেই ভরিতে ২,৫০০ টাকা কমল স্বর্ণের দাম। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হবে ২,৪২,৪৯৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম ২,৩১,৪৭২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম ৩,৩৮৩ টাকা নির্ধারণ করে দেয় বাজুস। আর্থিক খাতে সুশাসন ফেরাতে ব্যাংক চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে অঙ্গীকারনামায় স্বাক্ষর বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। নির্দেশনা অনুযায়ী ঘুষ দুর্নীতিতে জড়াবেন না এমন ঘোষণার অঙ্গীকারনামা কর্মকর্তাদের কক্ষে প্রদর্শন করতে হবে। এছাড়া ভুয়া ঋণ, জাল কাগজপত্র ও অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের জন্য অভিযোগ বক্স ও QR কোড স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সংকটের এই সময়ে নির্ভরযোগ্য উৎসের সন্ধানে পুরো বিশ্ব, যেখানে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি বিকল্প শক্তির উৎস হয়ে উঠেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। তথ্য বলছে, বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। তবে পরিকল্পিত সব প্রকল্প বাস্তবায়ন হলে শীর্ষস্থান দখলে নেবে চীন। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত।
আধুনিক সভ্যতার অন্যতম প্রধান উপাদান ও উন্নয়নের মূল চাবিকাঠি বিদ্যুৎ। এটি উৎপাদনে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির পাশাপাশি ব্যবহার হচ্ছে সোলার ও হাইড্রোর মতো নবায়নযোগ্য জ্বালানি। তবে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে চলছে নিম্ন কার্বন নিঃসরণ ও নির্ভরযোগ্য জ্বালানির খোঁজ। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং বিকল্প শক্তির উৎস নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পারমাণবিক শক্তি, যা ব্যবহারে নিজেদের চাহিদা মেটাচ্ছে বহু দেশ। গ্লোবাল এনার্জি মনিটরের তথ্য অনুযায়ী বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটির মোট সক্ষমতা 102 গিগাওয়াট। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের উৎপাদন 66 গিগাওয়াট, আর 60 গিগাওয়াট উৎপাদন সক্ষমতা নিয়ে তৃতীয় অবস্থানে চীন। তবে সব পরিকল্পিত প্রকল্প শেষ হলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নেবে চীন। তখন দেশটির উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়াবে 185 গিগাওয়াটে। তালিকায় এর পরের অবস্থানে রাশিয়া ও ভারত। তথ্য বলছে নিজ দেশে উৎপাদনের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি রপ্তানি করে মস্কো, যেখানে বাংলাদেশের রূপপুরে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রেও সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি। তবে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ভারতে। জীবাশ্ম জ্বালানি ও গ্যাসের ক্ষেত্রে আমদানি নির্ভর হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্বের সাথে দেখছে দেশটি। এছাড়া শীর্ষ 10-এর তালিকার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইউক্রেন, জাপান ও কানাডার মতো দেশগুলো। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ হ্রাসে কমাতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ থেকে বেরিয়ে আসে বহু দেশ। যদিও জীবাশ্ম জ্বালানির প্রাপ্তির অনিশ্চয়তায় আবারও পারমাণবিক বিদ্যুতে ফিরে যাওয়ার চিন্তা করছে অনেকেই। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।